দর্শক সবাইকে স্বাগত ঈদের বিশেষ আয়োজন ঈদ উৎসবে আনন্দে। আপনাদের সাথে আছি আমি ফারজান আলিনা। আজকে আমাদের অতিথিরা আছেন, দুজন অতিথি, তাদের সাথে নিশ্চয়ই জম্পেশ আড্ডা হবে। আমার সাথে আজকে আছেন এ সময়ের অত্যন্ত জনপ্রিয় চিত্রনায়ক শিপন মিত্র এবং আরও একজন অভিনেতা যিনি ওয়েব সিরিজ, নাটক, সিনেমা সব জায়গায় তার অভিনয়ের দক্ষতা দিয়ে সবাইকে মুগ্ধ করে যাচ্ছেন নাফিস আহমেদ। কেমন আছেন আপনারা? ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা, প্রথমেই শিপন মিত্র আপনার কাছে একটু চলে যাচ্ছি। আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে ঈদের সময়টা, সারা বছর তো নানা রকমের উৎসব আমেজ থাকেই, কিন্তু ঈদ আসলে আসলে কেমন আবহ বা কেমন আমেজ কাজ করে আপনার মধ্যে? সবচেয়ে মানে ইম্পর্টেন্ট পার্ট হলো যে আমেজটা কাজ করে, খুব রিল্যাক্স থাকি। কারণ আমি মনে হয় আমরা সারা বছর আর্টিস্টরা এত সব রকম কাজে বিজি থাকি, তার মধ্যে যেহেতু এখন আমরা সবাই মনে হয় কাজে মানে অ্যাক্টিং এর পাশাপাশি আমরা করোনার পর মনে সবাই কোনো না কোনো কাজ নিয়ে, অন্য একটা সেকেন্ড অপশন কাজ নিয়ে ব্যস্ত থাকে। সো সব মিলে ঈদ হলো এমন একটা টাইম সবচেয়ে রিল্যাক্সেশন থাকা যায় অ্যাটলিস্ট 4-5 দিন। সো ঈদ চাইতে আরাম, মানে মানুষ তো আরামের জন্য সবকিছু করে, তো আরামটা পাই ঈদে, তো সবচেয়ে শান্তিতে থাকি ঈদে। বাহ, বেশ ভালো লাগলো। মানে ব্যস্ততার পরেও একটা স্বস্তি ফেলার সময় হচ্ছে ঈদটা। নাফিস, আপনার কেমন এই ঈদের সময়টা আসলে কেমন লাগে? ঈদের সময় আসলে তো অবশ্যই ভালো থাকে, মানে ভালো কাটে সময়। আর শিবন ভাইয়ের মতো সেম, যে এত ব্যস্ততার পরে আমাদের ঈদে একটা ব্যস্ততা থাকে, রোজার সময় একটা ব্যস্ততা থাকে, তারপরে একটা গ্যাপ, বেশ ভালো লাগে। এই যে গ্যাপ, এখন তো কাজের নিয়ে কথা হচ্ছে, এখন কথা হলেই কাজ চলে আসে, কিন্তু একটা সময় তো কাজ ছিল না, যখন ছোট ছিলেন বা একটু কিশোর তরুণ ছিলেন, সেই সময় ঈদের সময়টা কেমন দেখতেন? আশেপাশে কেমন ছিল? বন্ধুদের সাথে সময়টা কেমন কাটতো? শৈশবকালে আসলে ঈদটা ছিল, সত্যি বলবো আমি তখনই ফিল করতাম ঈদের এক্সাইটমেন্ট যেটাকে বলে। এই যে বললাম না, এখন রিল্যাক্সেশনটা হলো ঈদ আমাদের, যে ফ্রি আছি, ওকে নাফিস ভাই ফ্রি আছেন, চলেন একটু কফি খাই, অন্য ফ্রেন্ডদের বলো ফ্রি আছি, ওদের সাথে একবেলা হয়তো বা ডিনার করছি, ফ্যামিলিদের সাথে টাইম দিচ্ছি, এটা হলো এখনকার ঈদ। বাট ছোটবেলার এক্সাইটমেন্ট, ওর থেকে বেশি আমার একটা ড্রেস থাকবে, ওর থেকে বেশি একটা জুতা থাকবে, ওর থেকে বেশি কালারফুল জিনিস থাকবে, আমার এতগুলো কার্ড কালেক্ট করবো, সবাইকে কার্ড দিব, মানে ওই সময়টা আসলে মনে হয় না ফিরে আসবে, কখনোই আসবে না, ইনফ্যাক্ট ওই এইজও আসবে না। সো ঈদ আসলে আমি বলবো যতদিন ছোট ছিলাম অতদিনই ঈদ করেছি, আর এখন মনে করি হ্যাঁ ঈদ একটা উৎসবে আমরা বড় হয়ে গেছি, অবসরের সময় রিল্যাক্স করবো, বাচ্চাদের নিয়ে একটু আমাদের যারা জুনিয়র যারা আছে ওদের একটু এন্টারটেইন করবো, দ্যাটস ইট। ছোটবেলার ঈদটা কিন্তু অন্যরকম। মানে আপনার কেমন কাটতো ছোটবেলার ঈদটা? কেমন ছিল? শুরুটা হতো কি দিয়ে আসলে? ছোটবেলার ঈদ তো আমরা শবে বরাতে, যেহেতু আমরা পুরান ঢাকার মানুষ, শবে বরাতে হচ্ছে তারাবাতি, বোম ফুটানো, এইগুলোর একটা আমেজ ছিল। তারপর শিবন ভাই যেমন বললেন, কার্ডের একটা বিষয় ছিল, ঈদ কার্ড মানুষকে দেওয়া, বন্ধুকে দেওয়া, এবং ঈদের শপিং। আমরা সব কাজিনরা একরকম ড্রেস পরতাম, বিশেষ করে আমরা যারা সমবয়সী ছিলাম একই রকম পাঞ্জাবি পরতে হবে, বেশ একটা আমেজ ছিল। এখন বড় হয়ে গেছে, আমার কাছে মনে হয় যে ঈদটা আছে, আমেজটা হয়তো আমাদের ওই অন্যরকম ভাবে আছে। আমেজটা একটু কমে গেল কেন? মানে সালামিটাকে একটু কম পাওয়া হচ্ছে এখন, এরকম কিছু? এখন সালামি পাওয়া হয় না, এখন সালামি দেওয়া হয়। এখন সালামি দেই, এখনো পাওয়া হয় না, একেবারেই পাওয়া হয় না। না, বাবা মা দেয়, কিন্তু আগে প্রচুর সালামি, মানে আমার কাজিনরা ঠিক করতাম, আসলে সব খালাদের বাসায় যেতাম, সব আত্মীয় স্বজনের বাসায় যেতাম, অনেক সালামি। এখন আসলে ইনকামিংটা কম, আউটগোয়িং বেশি। আর এখন বান্ডিল দিয়ে বসে থাকতে সব বাচ্চা কাচ্চাদেরকে দিতে হয়, খালি হয়ে যায়। আগে পড়তো, এখন খালি হয়ে যায়। এই দেওয়াটার মধ্যেও তো এই বয়সে এসে বোধহয় একটা আলাদা মজা, একদম মানে ছোটরা তাকিয়ে থাকে। এইটা ভালো লাগে যে একটা সময় হয় না, মানে এইটাও একটা কম্পিটিশন ছিল, কে কত সালামি পাচ্ছে, কার চেয়ে বেশি। আর এখন যেমন ওই মজাটা হয় যে কে কত টাকা, মানে বাচ্চারা যখন ডিমান্ড করে, যেমন আমার ফ্যামিলি তো অনেকগুলো, আমাদের ভাইটা বোনদের অনেক বাচ্চারা, ওরা কি বসেই থাকে শিপন মামা বা শিপন কখন এসে একটা সালামি দিবে। সো ওই যে ওদের হিসাব নিকাশগুলো দেখলে রিকল করে আমাদের, ওদেরকে মজা দেয়া যাচ্ছে, ওদেরকে আনন্দ দেয়া যাচ্ছে, সেই আনন্দটার ভাগিদার নিজেও হওয়ার একটা বিষয় থাকে। আসলে অন্যের আনন্দ দেখার মধ্যেও তো নিজের আনন্দের রিফ্লেকশনটা কিন্তু হয়। ঈদের তো একটা আমেজ আছেই। আচ্ছা, ঈদের কাজ নিয়ে একটু শুনি আমরা, আপনার কাছ থেকে জানতে চাই যে ঈদকে ঘিরে আসলে এই বছরের ব্যস্ততাটা কেমন ছিল? ঈদকে ঘিরে এই বছর আসলে যেহেতু আমাদের 5ই আগস্টের পর আমাদের মোটামুটি একটা কাজটা খুব কম ছিল, পরিবর্তন, মানে সবকিছু মিলে আমাদের কাজের প্রেশারটা কম ছিল। সো ওই টাইমে তো আমাদের আসলে আমরা সবাই মিলে কাজ কম করেছি। এবার ঈদে আবার কিন্তু অনেকটাই মানে স্বস্তির জায়গায় এসে আমরা সবাই ব্যস্ত। ঈদে অনেকগুলো প্রোডাকশন করেছি, বাট ফিল্ম নিয়ে আমি এই মুহূর্তে আসছি না। আমার যদিও 5টা মুভি একদম সেন্সর করা, বাট যেহেতু এখন হলের
মানে অবস্থা খারাপ, দেশের সিচুয়েশন খারাপ, আর সবচেয়ে কথা আমার যে ছবিগুলো রেডি আছে ওগুলো আসলে বলবো না খুব হাইলি ঈদের ছবি, আমার গল্পের ছবি। ঈদে আসার জন্য যে কমার্শিয়াল ম্যাটেরিয়ালগুলো থাকে যেমন বরবাদ বা জঙ্গলি যেভাবে আসছে ওদের সাথে বিট করার মতো ছবি না, অনেস্টলি স্পিকিং গল্প নির্ভর ছবি। সো ঈদে প্ল্যানই করছি না আমি, মানে কোনো আসেনি এবার ইনফ্যাক্ট। আর সবচেয়ে বড় কথা হলো আমার এবার অনেকগুলো নাটকের প্রোডাকশন আসছে, এর মধ্যে একটা খুব মেজর প্রবলেম হয়ে গেছে। সেই মেজর প্রবলেমটা হলো ওই নাফিস ভাইয়ের সাথে আমার একটা মেজর প্রবলেম, একটা 7 পর্বের নাটক যাচ্ছে। সো ওই মেজর প্রবলেম নিয়ে আমরা আসলে খুব প্রবলেমে আছে। আচ্ছা, সেই প্রবলেমটাই যেন সফলভাবে প্রবলেমটা সলভ হয় এবং দর্শক এবং সেই প্রবলেমটা সেই করছে আমার লাইফে। এবং সেটা দেখতে হলে মানে অলরেডি টিভিতে মানে এরকম প্রবলেম হোক সামনে, আরো বেশি বেশি আসুক। আচ্ছা, নামটা কি? আমরা নামটা তো জানাতে পারি দর্শকদের নাকি? মেজর প্রবলেম। আমি আসলে ভেবেছিলাম যে এটা না একটু ফান করেই বললাম। আমাদের ঈদে অলরেডি চলছে 7 পর্বের একটা ধারাবাহিক চলছে, আর নাফিস ভাই আমার আর কি অনেক পুরনো, আমরা ভাই বন্ধু বলি, পুরন ঢাকা আমাদের আড্ডাও হয়, কিন্তু কখনো আমাদের একই ফ্রেমে কাজ করা হয়নি। সবসময় বলতাম কবে হবে, এবার ঈদে করছি যেটা চলছে। আর ওই 7 পর্বের ধারাবাহিক নাটকের নাম হলো মেজর প্রবলেম, আর সেই প্রবলেমটা উনি ঘটায়। এখন আপনি বলেন। আচ্ছা, কি মানে চরিত্র সম্পর্কে কি আমরা একটু জানতে পারি? সেখানে দুজনের কেমিস্ট্রি বা চরিত্রটা কেমন ছিল? যদি বলতে চাই, আমরা দুজনই ভালোবাসার মানুষ, আমরা মানুষকে ভালোবাসতে পছন্দ করি, কিন্তু তার ভালোবাসাটা একটু বেশি। আমার ভালোবাসাটা একটু বেশি, আমি একটু সবাইকে ভালোবাসি আর কি। আচ্ছা, একটু বেশি ভালোবাসি না, অ্যাকচুয়ালি বেসিক্যালি ওনার মানে ক্যারেক্টারটা মজা করে বলি। ব্যাপারটা হলো আমরা ওই গল্পে বোঝানো গিয়েছে যে একই বয়সে সমবয়সী দুইটা মানুষের মেন্টালিটি কেমন হতে পারে। যেমন আমার মেন্টালিটি হলো, আমার যদি বাবা মা নেই, আমার মামার উপর আমি ডিপেন্ডেন্ট, তো মামাকে কষ্ট দিব না, মামা যাকে বলবে তাকে বিয়ে করবে, এটা হলো মাই মেন্টালিটি। উনি হলো ওনার মা বাবা সবাই আছে, খুব সচ্ছল একটা ফ্যামিলির ছেলে, তার অনেক অপশন, সেই অপশনগুলোকে ইউজ করছে, আর আমার অপশন নেই বলে আমি এটাকে রেসপেক্ট করছি। আর এটা নিয়ে আমি বলবো খুব সুন্দর একটা মেসেজ আছে, এবং সবকিছু মিলে মানে এটার নাটকের এন্ডিংটা খুব সুন্দর, কেউই ওখানে নেগেটিভ না। উনি ওনার মতো করে উনি রিয়েলাইজেশন করে এবং ভালো একটা জায়গায়, মানে দুইটা থেকে আলাদা আলাদা দুটো মেসেজ পাওয়া যায়। আমরা কেন কাজ করি সমাজের প্রতিচ্ছবি তো এরকম, মানে আমাদের আশেপাশে তো এরকম চরিত্র আছে, তাই না? একদমই। কিন্তু শেষ পর্যন্ত পরিণতিটা কি হয় নাটকে কিন্তু আছে। নাটকের পরিণতি তো দর্শক দেখবে নিশ্চয়ই, এটা দেখলেই কিছু মানুষ অন্তত ওখান থেকে শিখে রিয়েলাইজ করবে। বাস্তবে পরিণতিটা আসলে কি? মানে নাফিসের এই মুহূর্তে যদি প্রেম ভালোবাসার কথা আসছিল, সে ভালোবাসার মানুষের কথা জানতে চাই, কোথায় আছে, কেমন আছে? আপাতত ভালোবাসার মানুষ নাই, আপাতত নাই। এত প্রেম যার, তার একজন ভালোবাসার মানুষও নাই, বন্ধু শিপন বসে আছে, কিন্তু আপনি বলেন মানে সত্য নাকি? থাকে না, আমাদের তো প্রেম ছাড়া মানুষ বাঁচে না, মানুষের জীবনে কিন্তু প্রেম আসে, কিন্তু হয় না একটু বিরতি থাকে, আবার হয়তো প্রেমটা তো হয়ে যায়, প্রেমটা করতে হয়। উনি এখন অ্যাকচুয়ালি ফোকাস করতে চাইছেন আর কি। আচ্ছা, আমার কাজ, ওই যে কাজের সাথেই প্রেমটা হচ্ছে, যেভাবে তারকারা বলে আর কি। শিপন মিত্র কি বলবেন? আমি আসলে লাস্ট 2 বছর ধরে খুব চেষ্টা করছি বিয়ে করব, সাহস হচ্ছে না। আমি চাই সবাই আমার জন্য দোয়া করুক। এবার বিয়েটা কি খুব ভয়ের জিনিস? আমার ভয় লাগে, আমি কি করবো বলেন, আশেপাশে এত কিছু দেখে মানে আমার ভয় লাগে। সো মানে আমি মানে চাই সবাই আমার জন্য দোয়া করুক, আমার সাহসটা মানে যোগাক। আমি এইবারও চাচ্ছি, এই বছর যদি চাই মানে আমাকে যদি চায় মানে সৃষ্টিকর্তা, তাহলে বিয়ে করব। আর যাকেই বিয়ে করবো সে যেন অবশ্যই আমার নেক্সট ফিউচারটাকে একদম একটু শান্তিতে রাখতে পারে, সুন্দর করে রাখতে পারে, আমিও তাকে রাখতে পারি, ভয়টা কাটাতে পারে। এটা কি এক্সপেকটেশন, এক্সপেকটেশনের জন্য একটু তো কথাবার্তা বলতে হবে। এতদিন হয়নি কেন? হাজার রমণীর মন ভাঙতে চাননি আপনি, তাই তো? এটা আমরা জানি, তারপরও এতদিন হয়নি কেন? আমি আসলে এইটা বলবো, আমি ওই ছোটবেলা থেকে না একটা ডিসাইডেড ছিলাম বিয়ে করবো না, কেন জানো? এমন না যে আমার মেয়ে মানুষ ভালো লাগে না, ভাইয়া প্রেম করব কিন্তু কমিটেড সম্পর্কে যাব না, এরকম কি? না এরকম কিছু না, প্রেম ভাই করছি ভাই, এখনো হয়তো বা করি, হ্যাঁ, কিন্তু আমি এটা মিথ্যা বলবো না, কিন্তু হয়ে ওঠে না। আসলে বললাম যে মানুষ তো বলে জন্ম মৃত্যু বিবাহ, এটা 3টে শিশু কথা, হয়তো আমার ভাগ্যে এখনো সেই ক্লিকটা হয় নাই। যাক, খুব দ্রুত হয়ে যাক আমরা আশা করি। আপনারা তো চেষ্টা করছেনই, দর্শকের ইচ্ছা চেষ্টাটা যদি থাকে নিশ্চয়ই এবছর হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, কাজের কথাই একটু এই প্রেমের সাথে রিলেট করেই জানতে চাচ্ছি দুজনের ক্ষেত্রে। আপনারা এমন একটা এইজের
যদি বলতে হয় যে একটু সিনিয়র আর্টিস্ট মানে একটু বয়সে যারা নায়িকা বা সহ অভিনেত্রী থাকেন তাদের সাথে কাজ করেন, আবার একই সাথে বেশ এই যুগের যারা একটু আমরা মানে জেনজিও বলতে পারি তাদের সাথেও কাজ করেন, এই যে দুটো জেনারেশনের অভিনেত্রীদের সাথে যখন কাজ করেন আসলে কিভাবে হ্যান্ডেল করেন বা পরিবর্তনটা আনেন কিভাবে? আপনি বলেন আপনি বলেন। না আসলে তো এখন তো সবাই তারকা, এখন তো সবাই নায়িকা, সবাই নায়ক। এমন একটা যুগে আমরা চলে আসছি যে এখন সেলিব্রিটির অভাব নাই, নায়ক নায়িকার অভাব নাই, বাট ভালো অভিনেতা অভিনেত্রীদের অভাব আছে। এটা যেমন সত্য, যারা সিনিয়র তাদের সাথে কাজ করতে গেলে বেশ আরাম লাগে, খুবই আরাম লাগে, নিশ্চিন্ত মনে হয় নিজেকে, এবং কাজটা খুব ভালো হয়। এটা আমার ক্ষেত্রে হয়েছে। আর নতুন যারা আছে তারাও খুব ট্যালেন্টেড, তাদের সাথে মিশে যেতে পারি, মিশে যাওয়ার একটা বিষয় আছে। তো ঠিকঠাক ভাবে মিশে যেতে পারলে খারাপ না। এই যে বলছিলেন এখন অনেক মানে অনেক তারকা বা সবাই অভিনেতা অভিনেত্রী যে বাইরে কোথাও যে কোনো পাবলিক গ্যাদারিংয়ে যে যখন দেখেন আপনারই পাশাপাশি কোনো টিকটক সেলিব্রিটি বা ফেসবুক সেলিব্রিটি, তখন আসলে কেমন লাগে? মানে সেও পাবলিক ফিগার, আপনিও পাবলিক ফিগার, তখন কি মনে হয়? আসলে দেখেন, আমি যেমন আমি টিকটক রিলস বা আরো যেসব অপশন আছে আমি খুব একটা জানি না, আমি একটু পুরনো ধাঁচের মানুষ। আমি যেমন শুধু অভিনয়টাই করতে চেয়েছি। আচ্ছা, আমি অভিনয়টা করতে ভালো লাগে, অভিনয়টা করতে ভালোবাসি এবং অভিনয়টা করতে চাই ঠিকঠাক ভাবে। আচ্ছা, এছাড়া অন্য কিছু দিয়ে না আমি আসলে মানুষের সামনে আসতে চাই না। চমৎকার। শিপন মিত্র, আপনি সেই মালয়েশিয়া থেকে পড়াশোনা করে এসেছেন ফিল্মের উপরে, সেখানকার যে পড়াশোনাটা বাংলাদেশে এসে আসলে কাজের ক্ষেত্রে কতটা প্রয়োগ করা সম্ভব বলে আপনার মনে হয়? আসলে পড়াশোনা আমি বলবো সবই সেম, আর পড়াশোনার পরে প্র্যাকটিক্যালি আমি কোথায় কি করছি এইটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে সেই দেশ বা সেই সিচুয়েশনের উপর আমি বলবো। তো সেই ক্ষেত্রে আমি কি পড়াশোনা করেছি, আসলে পড়াশোনাটা একটা সময় যে কি কাজ দেয় প্লাস একটা, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল যে ইস্যুটা এটা কিন্তু অনেক বড় ম্যাটার করে। সো আমি কিন্তু 2006 থেকে 2008 পর্যন্ত 9 পর্যন্ত আমি 5th ডিরেক্ট মানে এডি থেকে শুরু করে ফার্স্ট এডি পর্যন্ত অনেক ভালো ভালো অ্যাড ফার্মগুলোতে অনেক বড় বড়, আমি নাম আর বলছি না, অনেক বড় বড় ডিরেক্টরদের আমি এডি ছিলাম। সো তারপর নিজে প্রোডাকশন হাউস দিয়েছি। তো আমার প্র্যাকটিক্যালি আমি এত মানে একদম রুট লেভেল থেকে কাজটা করে শিখে এসেছি। তো সো আমার জন্য আমি ভেরি কমফোর্টেবল, আমি আমার সবগুলো মাধ্যমে, যেমন আপনি নির্মাণ শুরু করেছিলেন, প্রথমে নির্মাতা হিসেবেই কাজ শুরু করেছেন, সেই জায়গা থেকে পরে অভিনেতা হলেন, মডেল হলেন। সেখানে আসলে একই সাথে অনেক সময় হয় কি অভিনেতা আর নির্মাতা তাদের মধ্যে একটা কনফ্লিক্ট থাকে, কিছু অভিযোগ থাকে। যখন আপনি নিজেই অভিনেতা এবং নির্মাতা, এই অভিযোগের বিষয়গুলো আপনি কিভাবে? সেই অভিযোগটা আমি করতেই দেইনি, বিকজ অফ আমি একটু বলবো এটা বলবো এটা আমার শিক্ষার জন্য আমি এই জ্ঞানটা পেয়েছি। কারণ আমি যদি আবার 2011-এ আমি কিন্তু মাস্টার্স আমার MBA কমপ্লিট করার পর আমি অ্যাক্টিংয়ে ঢুকেছি। আর আমি যেদিন থেকে আমি দেশাদা লিডার থেকে শিপন মিত্র অভিনয় শিল্পী বা চিত্রনায়ক ট্যাগটা এসছে, অবশ্যই এটা আমার কোনো কৃতিত্ব না, আমার দর্শকটা আমাকে ভালোবেসেছে, একটা জায়গায় আমার রেখেছে বলে আজকে এখানে আমি বসা। হয়তো এই জায়গায় আমি হয়তো অন্য একটা কাজের ডিরেক্টর হিসেবে বসতে পারতাম, নাও পারতাম, চিত্রনায়ক হিসেবে আপনাকে মানুষ চেনে। আমি যখন থেকে ফিল্ম শুরু করেছি আমি কিন্তু টানা 10 বছর কোনো আমি ডিরেকশনে কোনো নামও দিইনি, ডিরেকশন দিইও নি, টুকটাক কাজ করছি নিজের মনের খোরাকে। কিন্তু আমি কিন্তু কেউ বলতে পারবে না তখন আমি ডিরেক্টর হিসেবে নিজেকে প্রেজেন্ট করেছি। ইভেন কোনো ডিরেক্টর বলতে পারবে না আমি কোনো সেটে যে আর মানে একটা অভিনয় শিল্পীর অস্তিত্বের বাইরে কোনো ডিরেকশন বা তাকে সাজেশন আমি কখনো করি না। ওইখানে আমি একদম পুরো একদম কাদামাটি হওয়ার চেষ্টা করি। এখন কতটুকু ভালো ইনপুট বা আউটপুট দিতে পারছি এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমার উপরে বা আমার কতটুকু ক্যাপাবিলিটি আছে। আমি বলছি না আমি ভালো, আমি বেস্ট, নো। হ্যাঁ, আমার ভালো, আমার বেস্ট আসলে নির্ভর করবে হলো আমার কাজ বা আমার দর্শকটা কতটুকু রিসিভ করেছে। কিন্তু আমি মনে হয় না আজ পর্যন্ত কোনো ডিরেক্টর বলতে পারবে আমি অ্যাজ এ ডিরেক্টর হিসাবে তাদের কোনো সাজেস্ট করেছি। আর আমার আফটার করোনা এক তো কাজের প্রেশার মানুষের অনেকই কমে গেছে, আর তারপর আমার মনে হয় আমার যে একটা নিজের ক্রিয়েটিভিটি আছে বা আমার নিজের একটা কাজের শেখার একটা গুণ আছে, এটা মনে হয় বিলুপ্তির পথে চলে যাচ্ছে। তখন আমি লাস্ট ইয়ার থেকে শুরু করি যে আমি আবার ডিরেকশনের নাম দিব, আমি এখন কন্টিনিউ কাজ করছি। বাহ, চমৎকার। নাফিস, আপনার একেবারে যদি এই সময়কার ব্যস্ততা জানতে চাই, ঈদকে ঘিরে এবং ঈদের পাশাপাশি আপনার অনেকগুলো ওয়েব সিরিজে কাজ করছেন এবং সব জায়গায় আমরা ভিন্ন এক নাফিসকে দেখতে পাই। এই যে একটা এক্সপেরিমেন্ট নিজেকে নিয়ে, এটা কেমন এনজয় করেন, কিরকম লাগে? নিজেকে ভাঙতে ভালো লাগে, নিজেকে ভাঙতে ভালো লাগে। শিবন ভাই যেমন বলছিল যে কাদামাটির মতো,
শিল্পী কিন্তু তাই, শিল্পী ডিরেক্টরদের কাছে একদম কাদামাটি। ডিরেক্টর যেভাবে চান, রাইটার যেভাবে লেখেন, ঠিক আমাদের কাজটা হচ্ছে আমরা সেইভাবে নিজেকে তৈরি করা, কতটুকু কাছাকাছি যাওয়া যায়, এবং সেইভাবেই নিজেকে চেষ্টা করি ওইভাবে তৈরি করার। আর কাজ বলতে ঈদে বেশ কিছু নাটক আসছে, অলরেডি চলছে, দর্শক দেখছেন। আর দুটো সিনেমা সামনে আসবে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছেন। একটা হচ্ছে নীল জোছনা, খুব সামনেই, খুব শীঘ্রই হয়তো আসবে। আর তাছাড়া প্রসূন রহমানের শেকর, ওটা কমপ্লিট হয়ে গেছে, সেখানে আমি আছি, FS নাইম ভাই আছে, আয়েশা আছে। খুব শীঘ্রই হয়তো আলোর মুখ দেখবে। আচ্ছা, একটু ঈদ নিয়ে কি মজার স্মৃতি শুনবো আমরা? একদম মানে ঈদ মনে হলেই মনে হয় যে ওই যে সেই স্মৃতিটা, এরকম কোনো মজার স্মৃতি আছে? মজার বা দুঃখের, দুটোই হতে পারে। দুঃখের বলতে মজার স্মৃতি বলবো, ঈদটা আসলে দুঃখটা নাই আনি, যেহেতু ঈদ। বাট এইটুকু বলবো, ছোটবেলার ঈদটাকে খুব মিস করি। কারণ ছোটবেলায় যে জিনিসটা নাফিস ভাই একটু আগে পুরান ঢাকার কথা বললো, ছোটবেলায় যেহেতু আমাদের ভাই বোনরা সব একসাথে বড় হয়েছে, একটা বড় ফ্যামিলি ছিল, একটা মানে সেই ইমেজটা সব ভাই বোনদের মধ্যে, ওইখানে ঝগড়া হচ্ছে, আনন্দ হচ্ছে, ফুর্তি হচ্ছে, মারামারি হচ্ছে, সব মানে আগে একটা ঈদ মানে একটা গ্যাদারিং। একটু জানতাম আমরা ঈদের মোটামুটি নিজেদের ফ্যামিলির সবাই প্লাস আত্মীয় স্বজন মিলে বিশাল বড় একটা গ্যাদারিং। আমার কেন যেন মনে হয় দিনের দিন এই জিনিসটা না অনেকটা কমার্শিয়াল হয়ে যাচ্ছে আসলে, সত্যি কথা বলতে। যে যার মতো করে থাকছে, যে যার মতো করে মজা করছে। আমার মনে হয়, জানি না হয়তো এটা আমার ক্ষেত্রে না, মানে সবার ক্ষেত্রে কিনা যায় না, কিন্তু মানে ওই ঈদের আমেজটা না আগের মতো করে পাই না। মানে আগে মনে একটা আন্তরিকতা ছিল, আন্তরিকতাটা কমে যাচ্ছে এখন, যেটা সবই হচ্ছে শো অফের জন্য, নিজ কেন্দ্রিক হয়ে যাচ্ছে, আত্মকেন্দ্রিক ব্যাপারগুলো হয়ে যাচ্ছে। মানে আমার কথা হলো, আমার টাকা আছে, আমি একটা পয়সাওয়ালা মানুষের সাথেই বসবো। আর মানে আমরা এখন আমরা একটা মানে বলবো, আমাদের কালচারটা যেন ঈদ এত বড় একটা উৎসবে সবাই মিলে আমরা পালন করব, কিন্তু ওইটার মধ্যে আমরা ক্লাস খুঁজছি যে কোথায় গেলে আমার ক্লাস মেইনটেইন হবে। সো এই ক্লাসটা যদি একটা জায়গায় ঢুকে যায়, তখন আমার মনে আনন্দটা কথার কথা। সে ধরেন আমার পকেটে 500 টাকা আছে, আমার একটা ফ্রেন্ডের পকেটে 5000 টাকা আছে, একটা ফ্রেন্ডের পকেটে টাকা নেই, ওরও তো ঈদ। কিন্তু আমরা হচ্ছে কি দেখা যাচ্ছে কথার কথা, দূর ওরে নিয়ে গেলে আরো পেইন, ভাই ওরে বাদ দেই, ওইখানে গেলে আমি মানে এই যে এই ব্যাপারটা আমার মনে হয় এই জিনিসটা না মানে লাইভ হয়ে যাচ্ছে ব্যাপারটা। মানে ঈদের যে মূল মেসেজ যেটা, সেই জায়গা থেকে অনেকটা উৎসবের আনন্দটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। সেই জায়গাটা আসলে আমরা আর না যাই। এই যে অনুভূতিটা আপনি যেটা অনুভব করেছেন, এই অনুভূতিটা আমাদের মধ্যে চলে আসলেই হয়তো বা অনেকটা রোধ করা সম্ভব। নাফিসের কি মনে হয় ঈদ আসলে? ঠিক তাই, আসলে আমরা সবাই মনে হয় ফিলটা করছি যে ঈদ আগের মতো নাই আমার কাছে মনে হয়। সেটা কি বয়সের কারণে হচ্ছে বা পারিপার্শ্বিক কারণে হচ্ছে কিনা জানি না, ঈদটা আগের মতো নয়। আগের সেই মেলবন্ধনটা নাই, সম্প্রীতিটা নাই, ওই সুন্দর ব্যাপারগুলো কমে যাচ্ছে। ঈদে হানাহানিটা বেশি হচ্ছে, ঝামেলাটা বেশি হচ্ছে, মন কষাকষি বেশি হয়। আগের যে সম্প্রীতি, আগের যে ঈদ আনন্দ, এই ব্যাপারটা কমে আসছে। আমার কি বয়স হয়ে যাচ্ছে বলে তাই মনে হচ্ছে না? চারপাশ মিলে আর কি মনে হয়। না, যদি একটু আমার অভিজ্ঞতা থেকেও বলি, আসলে এখনকার যারা তরুণী, তাদের মধ্যেও এক ধরনের ব্যস্ততা। মানে ঈদ আসছে, ওকে ফাইন, আসবে চলে যাবে, এটা নিয়ে এত বেশি আহামরি মাতামতির ব্যাপার নেই, এটা তাদের মধ্যেও দেখা যায়। এখানে মনে হয় পরিবারের একটা ব্যাপার আছে, যে পরিবার থেকে অনুভূতিটা। আমি কেন যেন মনে হয় কি, মানে ঈদ আগে না মানে কি আছে, কি পড়ছি, কোথায় যাচ্ছি, কোথায় খাচ্ছি, এই ব্যাপারটা না, আনন্দ থাকতো সবার মধ্যে একটা আনন্দ থাকতে হবে। লাইক একটা মানুষের সাথে ঈদ মোবারক করছে আনন্দ করে। আর এখন কেন যেন মনে হয় কি, মানে সবকিছুর মধ্যে একটা কেমন একটা কি বলবো, সামনে একটা এক্সট্রা একটা পর্দা আছে। আই ডোন্ট নো, মানে আমি লাইভ সেই বলে না কিক পাই না কেন যেন। আমরা একেবারে শেষ সময়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে প্রথমে আপনি এবং তারপরে নাফিস, আপনারা যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে প্রথমেই আবার আপনাদের ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর আপনারা সময় নষ্ট করে হোক, এন্টারটেইনের জন্য হোক, আমাদের প্রোগ্রামগুলো দেখেন, আমাদের ভালোবাসেন, যার জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমাদের জন্য লক্ষ্মী। আপনারা আমাদের সবসময় ভালোবাসুন, আমাদের বাংলা সিনেমা দেখুন, শুধু নট অনলি বাংলা সিনেমা, আমাদের নাটক, মিউজিক ভিডিও, গান থেকে শুরু করে আমাদের কালচারটাকে আপনারা ধরে রাখুন। হলে যে সিনেমা দেখুন, ঈদের প্রত্যেকে সিনেমা হলে যেয়ে দেখুন, ইভেন আমাদের ভালোবাসুন অফুরন্ত। ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নাফিস, এবার আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। আপনাদের জন্যই আজকে আমি নাফিস আহমেদ।
আমার জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, বেশি বেশি বাংলা সিনেমা দেখবেন। ঈদ মোবারক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও ঈদ মোবারক জানাচ্ছি। তবে যাবার আগে একটুখানি দর্শকদের জন্য একটু কোনো গানের দুটো লাইন যদি শোনাই, আমার মনে হয় দর্শকরা আরো বেশি খুশি হবে। প্রথমে আমি রং নাম্বার কল করেছে, ইস রং নাম্বার। আপনি শুরু করেন ভাই। আমার মনে হয় কি আজকে একটু উল্টা হোক, আপনি শুরু করেন, আমরা দুজন তালে তালে প্লিজ, দিচ্ছি। এটাই তো হওয়া উচিত না? একদম। আপনার ঘরে আমরা গেস্ট, আমরা গান এটা শুনতে কেমন হলো? চাইতেই মানে পারি। সেটাই। আমার নিজের তীর কি মানে নিজের দিকে আসলো, ব্যাপারটা এমন হয়ে গেল। আমরা গেস্ট, আমরা আচ্ছা, আজকে আমরা এটা তিনজন expect- মিলেই গাই, আমরা কেউ কাউকে বিপদে না ফেলি, আমরা তিনজন মিলেই একটু গুনগুন করতে করতে Okay, please, দর্শকদের ঠিক কাছ আছে, থেকে ঠিক আছে। বিদায় নিয়ে নেই তার আগে, তাই না? একটু দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের কথা শুনেছেন। কতটা ভালো লেগেছে জানি না, তবে গল্পগুলো কিন্তু মনে হয় না যে খুব একটা খারাপ লাগার মতো। আপনাদের ঈদের সময়টা ভালো কাটুক এবং ঈদের যে আনন্দটা, সেই আনন্দটাই সারা বছর ছড়িয়ে যাক, সবার মধ্যে শান্তি আসুক, সুন্দর কাটুক সময়। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে আমার মনের ঘরে চাঁদের আলো পরে।